আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনোদিন মানুষ এই পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে এই গ্রহের দায়িত্ব নেবে কে? অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর টিম কুলসনের ঠিক এই ভাবনাটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আসলে পৃথিবীতে প্রাণের ইতিহাস যদি আমরা দেখি, তার একটাই সহজ নিয়ম আছে, আর সেটা হলো এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর দেখুন, প্রফেসর টিম কুলসেন ঠিক এই কথাটাই বলছেন। মানে সোজা কথায়, বিলুপ্তি সব প্রজাতির ভাগ্য, এমনকি আমাদেরও। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো ভালো লাগছে না, কিন্তু এটাই প্রকৃতির সবচেয়ে বড় সত্যি। তো এখান থেকেই আসে সেই আসল প্রশ্নটা, আমরা যদি না থাকি তাহলে আমাদের জায়গাটা নেবে কে? কে হবে এই পৃথিবীর পরবর্তী শাসক? স্বাভাবিকভাবেই সবার আগে যাদের কথা মাথায় আসে, তারা হলো আমাদের সবচেয়ে কাছের আত্মীয়। মানে প্রাইমেটদের কথা বলছি, শিম্পাঞ্জি, গরিলা, এদের কথাই তো ভাবা হয়, তাই না? মনে হয় যেন ওরাই তো হবে পৃথিবীর পরবর্তী রাজা। কিন্তু প্রশ্নটা হলো, ওরা কি আসলেই পারবে? চারপাশের পরিবেশ যখন আমূল বদলে যাবে, সেই বিশাল পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া তো আর মুখের কথা নয়। এখানেই একটা মজার ব্যাপার আছে। প্রফেসর কুলসেন বলছেন, প্রাইমেটদের যেটা সবচেয়ে বড় শক্তি, সেটাই হয়তো তাদের দুর্বলতা হয়ে দাঁড়াবে। মানে ওদের ওই যে শক্তিশালী সামাজিক বন্ধন, একে অপরের উপর নির্ভরতা, হঠাৎ করে বদলে যাওয়া একটা পৃথিবীতে এটাই কিন্তু ওদের টিকে থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে, পরবর্তী শাসককে হতে হবে খুবই চালাক, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, আর নিজের পরিবেশের ওপর থাকতে হবে তার একছত্র নিয়ন্ত্রণ। তো প্রাইমেটরা যদি এই দৌড় থেকে ছিটকে যায়, তাহলে কে আসবে সামনে? শুনলে অবাক হবেন, উত্তরটা কিন্তু একদমই অপ্রত্যাশিত। এর উত্তর খুঁজতে আমাদের জঙ্গল বা সাভানায় গেলে চলবে না, যেতে হবে সোজা সমুদ্রের গভীরে। হ্যাঁ, প্রফেসর কুলসেনের বাজি হল অক্টোপাস। অক্টোপাস? অবাক লাগছে, তাই না? কেন? কি এমন আছে এই সামুদ্রিক প্রাণীটার মধ্যে যে তাকে ভাবা হচ্ছে পৃথিবীর পরবর্তী শাসক হিসাবে? শুনুন তাহলে, এদের ক্ষমতাগুলো শুনলে রীতিমতো চমকে যেতে হয়। ওরা জটিল ধাঁধার সমাধান করতে পারে, কাচের জার খোলার জন্য টুলস ব্যবহার করে, এমনকি শরীরের রং পাল্টে একে অপরের সাথে কথাও বলে। ভাবা যায়, অ্যাকোয়ারিয়ামে নাকি ওরা রাতের অন্ধকারে এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে পালিয়ে বেড়ায়। আর এর পেছনের কারণটা তো আরও অদ্ভুত। ওদের আছে ডিসেন্ট্রালাইজড নার্ভাস সিস্টেম বা বিকেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র। সোজা কথায়, ওদের বেশিরভাগ নিউরন কিন্তু মাথায় নয়, বরং ৮টা সুরে ছড়ানো। এর মানে হল, প্রত্যেকটা সুর যেন আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। অবিশ্বাস্য। প্রফেসর কুলসেনের মতেও ঠিক এই অসাধারণ শারীরিক গঠন আর অবিশ্বাস্য সমস্যা সমাধানের ক্ষমতায় অক্টোপাসকে একটা আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত ভবিষ্যতের জন্য একদম পারফেক্ট ক্যান্ডিডেট করে তুলেছে। কিন্তু একটা বিশাল বাধা তো রয়েই গেছে, সেটা হলো সমুদ্র থেকে ডাঙায় আসা। এটা কি আদৌ সম্ভব? এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ওরা তো ডাঙায় বাঁচতেই পারে না, ওদের পুরো শরীরটাই তো জলের নিচের জীবনের জন্য তৈরি। পার্থক্যগুলো একবার ভাবুন। ডাঙার প্রাণীদের মতো ওদের কোনো কঙ্কাল নেই, দ্রুত ছোটার জন্য পা নেই, আর সবচেয়ে বড় কথা, বাতাসে শ্বাস নেওয়ার জন্য ফুসফুসও নেই। প্রত্যেকটাই বিশাল বড় বাধা। কিন্তু এখানেই তো প্রকৃতির আসল ম্যাজিক, আর সেটা হলো বিবর্তন। আজ যেটা অসম্ভব বলে মনে হচ্ছে, লক্ষ লক্ষ বছর পরে সেটাই তো সত্যি হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, জানি, কুলসনের এই ভাবনাটা অনেকটা সাইফাই সিনেমার গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু তিনি বলছেন এটা অসম্ভব নয় যে সময়ের সাথে সাথে ওরা জলের বাইরে শ্বাস নেওয়ার কোনো উপায় বের করে ফেলবে, আর তারপর হয়তো হরিণ, ভেড়ার মতো ডাঙার প্রাণীও শিকার করা শুরু করবে। তাহলে চলুন একবার কল্পনা করার চেষ্টা করি, অক্টোপাসদের শাসনে থাকা একটা পৃথিবী ঠিক কেমন দেখতে হতে পারে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, বিবর্তনের রাস্তাটা কিন্তু কোনো সরল রেখা নয়। এখানে যখন তখন আকস্মিক পরিবর্তন আসতে পারে, ঘটতে পারে অপ্রত্যাশিত ঘটনা। তাই কোনো কিছুই ১০০% নিশ্চিত করে বলা সম্ভব না। প্রফেসর কুলসন যেমনটা বলছেন, অক্টোপাসরা কি জলের তলায় বিশাল শহর বানাবে, নাকি শ্বাস নেওয়ার যন্ত্র পরে ডাঙায় উঠে এসে হরিণ শিকার করবে? সত্যি বলতে আমরা কিছুই জানি না, কিন্তু একবার ভাবুন তো,
কেই বা ভেবেছিল যে প্রাইমেটদের একটা প্রজাতি অর্থাৎ আমরা একদিন চাঁদে পা রাখব? তাহলে পৃথিবীতে প্রাণের এই যে অবিশ্বাস্য জার্নি, এখানে বিবর্তনের পরের চালটা কি হতে চলেছে? এই বিশাল প্রশ্নটাই না হয় আজকের মতো আমাদের ভাবনার জন্য তোলা রইল।